ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायार जय। प्रत्येकेर जीवन आनंदमय होक, प्रफुल्लमय होक, तादेर सांसारिक जीवन वैवाहिक जीवन प्रत्येकेर कर्मजीवनও आनंद लाभ एवं सुखेर शांतिते जाते सकले थाकते पारे, सकले जेन दूधे भाते थाके श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे प्रार्थना करी। आज नतून एकटी सिरिज निये आपनादेर सामने आबार आमी परितोष दे आपनादेर এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার সঙ্গে ফোনে কথা বলতে চান তারা 890678 এই নম্বরে ফোন করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, অল বটমে অবশ্যই করে প্রেস করবেন। ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নালে করবেন না। আজকের এই সিরিজটা হচ্ছে গিয়ে মার্চ মাস এই 1 থেকে 31 দিন কেমন যাবে। সে 1 থেকে 31 তারিখ অবধি চারটিখানি কথা নয়, সময়গুলো অনেকের পক্ষে টাফ হয়ে যায় যখন কিনা কোনো অশুভ গ্রহের প্রভাব বাড়তে থাকে বা শুভ জিনিসটা অশুভ হয়ে যায়, এরকম ধরনের ব্যাপার থাকে। যেমন মেষ রাশি, লড়াই সংঘর্ষ করে এদের জীবন চলে, প্রতি মুহূর্তে অপরের মন জুগিয়ে চলা, কর্তব্যপরায়ণতার পরিচয় দেওয়া, তিনি সকলের জন্যে করেন, সকলের জন্যে ভাবেন, নিজেরটা সেই তুলনায় কিছুই ভাবেন না। এই ব্যাপারটাও একটা বিরাট বড় ব্যাপার। মেষ রাশির ক্ষেত্রে দেখুন, এটা প্রথম রাশি, জোড়াক সাইনের এটা কালপুরুষের অঙ্গবিভাগের এটা প্রথম রাশি। এরা আত্মত্যাগ স্বার্থত্যাগ করতে জানে। স্বার্থপর কেউই মানে স্বার্থহীনতায় কেউ বাঁচে না, কিন্তু এর হচ্ছে গিয়ে সবাই যাতে খায়, সবাই যাতে থাকতে পারে ভালো, এরকম একটা ব্যাপার এর মধ্যে, এর বীজ বপন হয়েই আছে। এরম একটি রাশির এই 1 থেকে 31 দিন তার যাত্রাটা কেমন হবে। প্রথমেই বলি, আমি কারোর কিন্তু জন্মকুণ্ডলী বিচার করছি না। কার কোথায় এই রাশি সাপেক্ষে কোথায় কোন গ্রহ, আরও 8টা গ্রহ কোথায় কীভাবে বসে আছে আমার জানা নেই যে আপনাদের মহাদশা অন্তর্দশা কী চলছে। যদি দেখাতে হয় আপনারা আপনাদের কোনো পরিচিত জ্যোতিষীর কাছে, তাদের কাছে যাবেন, যদি কোনো কিছু বলে শুনবেন, সেটা করার চেষ্টা করবেন। এবারে যেটা হচ্ছে গিয়ে একটা বড় ফ্যাক্টর যে গ্রহদের অবস্থানটা কীরকম হবে, কারণ গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আমাদের যত কিছু গোচরের ফল বর্ণিত হয়ে থাকে। যেমন রবি 14ই মার্চ রাত্রি 6:51 গতে চলে যাবে কুম্ভ থেকে মীন রাশিতে। চন্দ্র মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে এবং 31 দিনের মাথাতে সে মেষ রাশির ভরণী নক্ষত্রে এসে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল যথারীতি মিথুন রাশিতেই থাকবে। বুধ 1 চৈত্র অর্থাৎ 15ই মার্চ সে কী করবে, মীন রাশিতে আছে, সেখানে বক্রী হয়ে যাবে। বৃহস্পতি যথারীতি বৃষ রাশিতেই থাকবে। শুক্র যথারীতি মীন রাশিতে থাকবে, কিন্তু 2রা মার্চ সে বক্রী হয়ে যাবে মীন রাশিতে। একে উচ্চস্থ অবস্থায় আছে, এই উচ্চস্থ অবস্থাতে সে বক্রী হচ্ছে। শনি সারাটা মাস প্রায় থাকবে নিজের ঘর কুম্ভ রাশিতে। নিজের ঘরে থাকার যে একটা আনন্দ, সেটা যেমনি একটা ব্যাপার, আবার শুভ ঘর যদি তার হয় তাহলে সেটা গেলেও কিন্তু আনন্দ হয়। এবারে কার পক্ষে শুভ কার অশুভ সেটা আস্তে আস্তে পরিলক্ষিত হবে। 29শে মার্চ রাত্রি 9:44 নিজের ক্ষেত্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে বৃহস্পতির ঘরে চলে যাবে এবং বৃহস্পতিতে তখন একটা মেলা লেগে যাবে।
বৃহস্পতি তখন একটা মেলা লেগে যাবে, কে নেই ওখানে। বৃহস্পতি, মঙ্গল আর কেতু বাদ দিয়ে সমস্ত গ্রহ ওখানে থাকবে। যেমন রবি থাকবে, চন্দ্র থাকবে, মঙ্গল থাকবে, এই মঙ্গল নয়, বুধ থাকবে, শুক্র থাকবে, শনি থাকবে, রাহু থাকবে, কেতু থাকবে। তাহলে কে কে থাকবে? বুধ, রবি, রাহু, চন্দ্র, শুক্র, শনি। একদম কম্বাস্ট হয়ে যাবে, এক এক রাশির পক্ষে খুব ভারী হয়ে যাবে ব্যাপারটা, তল খুঁজে পাবে না। ঠিক আছে, মহা সামনের সময়টা এই 29 মার্চের আগে পরের থেকে খুব ভীষণভাবে অনেক রাশির পক্ষে মানে সাধারণভাবে জীবনযাপন করা মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমরা মেষ রাশির কথায় আসি। এবারে কি হচ্ছে, রবি এবং শনি কি করছে? গোচর করছে, অর্থাৎ এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছে। আর বুধ আর শুক্রের কি পরিবর্তন হচ্ছে? বুধ আর শুক্রের পরিবর্তন হচ্ছে গিয়ে আপনার বক্রি হয়ে যাবে। ডাইরেক্ট ছিল সে, মানে যেরকম সরল অবস্থায় ছিল বক্রি হয়ে যাবে। তাহলে বক্রি অবস্থায় এটা কিন্তু এই মাসটা থাকবে। এবারে আলোচনা করি। প্রথম আলোচনা হচ্ছে গিয়ে এক এক করে বলে যাব। সেটা হচ্ছে যে অর্থনৈতিক ব্যাপার হচ্ছে সবচেয়ে প্রধান। কারণ মেষ রাশির হাতে অর্থ থাকলে সেই অর্থ দিয়ে সমস্ত সকলেরই মন, তাদের প্রয়োজনীয় ব্যাপার সেগুলোকে সে কভার করতে পারবে। তাহলে এখানে দ্বিতীয় বৃহস্পতি, সেই বৃহস্পতি হচ্ছে গিয়ে আপনার ভাগ্যপতি এবং সেটি হচ্ছে গিয়ে দ্বাদশপতি। এই বৃহস্পতির সঙ্গে শুক্রের আবার ক্ষেত্র বিনিময় হয়েছে। বৃহস্পতির সঙ্গে শুক্রের আবার ক্ষেত্র বিনিময় হয়েছে। এবারে ক্ষেত্র বিনিময় হওয়াতে কি হচ্ছে, একটা লাভ হয়েছে যে এতটা ক্ষতিকর হবে না যতটা ব্যয়ের ভাগ বেশি থাকতো। কিন্তু ব্যয় তার হবেই হবে, কেউ আটকাতে পারবে না, নিজের চেষ্টা করেও কিছু কিছু করতে পারবে না। কারণ তার মনে হবে যে আগে প্রয়োজনীয় যার ওষুধ দরকার, যার বই খাতা দরকার, যার কাপড় দরকার, যার খাদ্য দরকার, ঘরে আগে সেগুলোকে আগে ঠিকভাবে মেনটেন করি। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে আপনার ভালো অবস্থা থাকবে, এটা বোঝা যাচ্ছে, কিন্তু সেই সঙ্গে আমাদের অর্থ ব্যয়ও হবে। এবারে দেখুন, এই মেষ রাশির পক্ষে সপ্তম ভাব হচ্ছে ব্যবসা স্থান। তাহলে ব্যবসা প্রতি সে দ্বাদশ ব্যয় হয়ে যাবে। তাহলে ব্যয় হয়ে গেলে সে কী ফল দেবে? ব্যয়স্থানে বসে, কিন্তু ব্যয়স্থানে শুক্র তুঙ্গ হয়ে গেছে। ব্যয়স্থানে যতক্ষণ সে ভালো ফলটা পাওয়ার কথা, তাহলে সেটা কি হচ্ছে, 2রা মার্চ সে শুক্র বক্রি হয়ে যাচ্ছে। তার ফলে যতটা তার পক্ষে পজিটিভ রেজাল্ট আসার কথা, ততটা পজিটিভ রেজাল্ট সে পাবে না। বোঝা গেল? এবারে সেখানে বুধ হচ্ছে গিয়ে তৃতীয়পতি, ষষ্ঠপতি, সে বসে আছে দ্বাদশভাবে। বুধ এমনিতেই ওখানে নিচস্থ। তো তুঙ্গ শুক্র যেহেতু থাকে বন্ধু গ্রহ, তাহলে সে তার বুধের কি হচ্ছে, নীচ ভঙ্গ হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি নীচ ভঙ্গ হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে বুধের যে অশুভ ফল, মানে নেগেটিভ ফল, সেটা সে অতটা দেবে না, বরং অনেকটা ভালো দেবে, নেগেটিভের থেকে অনেকটা ভালো দেবে। এখানে তৃতীয় জায়গা হচ্ছে গিয়ে মঙ্গল বসে আছে। রাশিপতি যদি তৃতীয়ভাবে থাকে বা লগ্নপতি যদি তৃতীয়ভাবে থাকে, তৃতীয় হচ্ছে গিয়ে আপনার সাহসের কারক গ্রহ মঙ্গল, সে তৃতীয় বসে থাকা মানে তৃতীয় হচ্ছে সাহসের জায়গা। সেই জায়গাটা উদ্যমের জায়গা, ভাইয়ের ক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ভালো জায়গা। কিন্তু বসে আছে হচ্ছে গিয়ে বুধের ঘরে বসে আছে, যার সঙ্গে শত্রুতা। তা হলেও মঙ্গল ভালো ফল দেবে নিশ্চিত, কিন্তু যতটা ভালো ফল দেওয়ার ততটা হবে না, হচ্ছে না। কিন্তু অসুবিধা কিন্তু কিছু হবে না, আপনার উদ্যোগ বাড়বে। আপনি বাইরে কোনো রকম যদি ঘরের থেকে বাইরে গিয়ে রাজ্যের মধ্যে যেখানে যেতে চান আপনার যাওয়া হবে, এবং সেই তুলনায় যদি কাজকর্ম কিছু থাকে সেই কাজও আপনি করতে পারবেন। তো চতুর্থ জায়গায় চন্দ্র, চতুর্থ হচ্ছে গৃহ, মানসিক সুখ, মাতা, বন্ধু, বাড়ি, গাড়ি। সেটা হচ্ছে গিয়ে আপনার মার্চ মাসের প্রথম দিন
দ্বাদশে সে বসে থাকবে। তাহলে এই জায়গাটার ব্যয়, সেখানে রাহু বসে আছে এবং এই রাহু বসে থাকার কারণের জন্যে সেখানে বুধও বসে আছে, সেগুলো খারাপ। শুক্র বসে আছে, খারাপ। তাহলে এই খারাপের সঙ্গে যখন সে থাকছে তখন সে এই জায়গাটা খারাপ দেবে, এটা নিশ্চিত। দ্বাদশে, চতুর্থপতি দ্বাদশে থাকলে এই চতুর্থের ব্যয়টা বোঝায়। তাহলে এখান থেকে মায়ের কি ধরা যেতে পারে, মা শারীরিক দিক থেকে বা মায়ের সঙ্গে তালমিলের অভাব, মায়ের শরীর খারাপ হতে পারে, মনের চাপ থাকতে পারে, এরকম ধরনের বন্ধু বান্ধব থেকে নানা রকম দিক থেকে অশান্তিও বা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে। এই ঘরটাতে রাহু আবার দৃষ্টি দিয়ে আছে, তাহলে রাহু দৃষ্টি দিয়ে থাকার জন্য কী হচ্ছে, চতুর্থ ভাবটা আরও খারাপ জায়গা দেখা দিচ্ছে। তার পুত্রের জায়গায় পঞ্চম ভাব, পুত্রের ঘর, মানে সন্তানের ঘর, আপনার এখানে প্রতিভার ঘর, শিক্ষার ঘর, চতুর্থ এবং পঞ্চম দুটোই শিক্ষার ঘর। এখানে এই জায়গাতে আবার শনির দৃষ্টি আছে। রবি এখানে কি করছে, 15 তারিখ অবধি, আগে অবধি সে থাকছে শনির সঙ্গে বসে। সেই রবি কি করছে, 14 তারিখের মানে থেকে ওইখানে ফল দেওয়া আরম্ভ করবে মীন রাশিতে গিয়ে। তার আগে অবধি সে এখানে অতটা ভালো না হলেও খুব খারাপ ফল পঞ্চমে জায়গায় দেবে না। প্রেমে হানি হবে, প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু নষ্ট হবে, এবং আপনার প্রতিভার ক্ষেত্রে কিন্তু প্রতিভা বৃদ্ধির যোগ কিন্তু আছে। ষষ্ঠ ভাব, এখানে শত্রুর জায়গা, সেখানে রাহু, চন্দ্র, শুক্র, রবি, বুধ, যখন রবি চলে যাবে তারপর শনিও চলে যাবে হচ্ছে 29শে মার্চ, সবার কিন্তু দৃষ্টি থাকবে এখানে ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব শত্রু বৃদ্ধির জায়গা, শত্রু নিধনের জায়গা, মামা বাড়ি, ঋণ, ঠিক আছে, ঋণ হওয়া, ঋণ মুক্ত হওয়া, সব কিছু এখান থেকে দেখা হবে। প্রতিষ্ঠার জায়গা, সেটাও কিন্তু হবে। তাহলে সব যদি দ্বাদশে বসে থাকে তাহলে প্রতিষ্ঠার জায়গাটা কী করে পাবে, তাহলে তাকে বাইরে বিদেশে চলে যেতে হবে, দেশের বাইরেও চলে যেতে পারে, রাজ্যের বাইরেও যেতে পারে, এরকম ধরনের মেষ রাশির কিন্তু একটা ভাব হবে। অথবা ঘর থেকে গিয়ে বাইরে গিয়ে যেটা করতো না সেটাখানে গিয়েও ব্যবসা বা এরকম ধরনের কোনো কিছু করবে, চাকরিও করতে পারেন। এবারে ব্যবসার জায়গা, ব্যবসার অধিপতি গ্রহ শুক্রর আগেই বলে গেছি দ্বাদশে বসে আছে তুঙ্গ হয়ে বসে থাকলে ভালো, কিন্তু 2রা মার্চ যেহেতু সে বক্রি হয়ে যাবে ততটা ভালো ফল পাবে না। এবার এই জায়গা থেকে আপনার বৈবাহিক জীবন দেখা হয়, বৈবাহিক জীবন কিন্তু খারাপ হবে না। অর্থাৎ যদি মানে ঠুকুঠুকিও হয় তবে দিনের শেষে কিন্তু আবার সব ঠিকঠাক হয়ে যাবে। ভাগ্যের জায়গায় এবং হচ্ছে গিয়ে আপনার তার আগে অষ্টম হচ্ছে মারক স্থান, অষ্টম হচ্ছে গিয়ে আপনার স্ত্রীর ধনভাব। এটা অষ্টম মানে সবসময় খারাপ এরকম ব্যাপারটা নয়, এখানে দৃষ্টি আছে বৃহস্পতির, শনির এবং রাহুর। 29শে মার্চে থেকে শনির দৃষ্টি থাকবে না, রাহুর থাকবে, বৃহস্পতির থাকবে, তাহলে একটা অশুভ দৃষ্টি কিন্তু কমে গেল। তাহলে এখানে ক্ষেত্রে কিন্তু সে অষ্টমের জায়গাতে বৃহস্পতি দৃষ্টি হেতু তার যদি কোনো রকম ধরনের খারাপ অ্যাক্সিডেন্ট বা মানে এরকম চোট আঘাত লাগার ব্যাপার থাকে, তার কিন্তু এই ব্যাপারটা অনেক শুভ হবে, মানে অর্থাৎ অতটা খারাপ হবে না। ভাগ্যপতি দ্বিতীয় বসে আছে, ভাগ্যপতি দ্বিতীয় বসে থাকা খুবই ভালো, ভাগ্যপতি দ্বিতীয় বসে থাকা খুবই ভালো। ভাগ্যের জায়গায় আবার মঙ্গলের দৃষ্টি আছে, মঙ্গলের জায়গায় দৃষ্টি দিলে, যদিও এটা বন্ধুর ঘর, দৃষ্টি দিলে মঙ্গলের দৃষ্টি খারাপ। এবারে যতটা অশুভ হওয়ার কথা ততটা অশুভ হবে না, বরং ভাগ্যের উন্নতি কিন্তু কোনো না কোনো দিকে আপনার হবে, ভাগ্যের জায়গাতে আপনাকে কিছু না কিছু সাফল্য দেবে। কর্মের জায়গাটা কি হচ্ছে, কর্মের জায়গার কর্মাধিপতি সে 29শে মার্চ প্রায় আপনার থেকে যাচ্ছে, সেটা হচ্ছে কুম্ভ রাশিতে নিজের ঘরে। তাহলে ম্যাক্সিমামটা এই সময়তেই শনি দশমপতি একাদশে, এবং রবি শনি থাকবে, পরে রবি চলে যাবে 14 তারিখে, তাহলে 14 তারিখের থেকে শনি একা 29 তারিখ অবধি এখানে অবস্থান করবে।
29 তারিখ রাত্রিবেলা 9:44 যাবে, তার আগে পর্যন্ত এখানে সে থাকবে। তাহলে এখানে যখনই থাকবে সে ফলটা কিন্তু দিতে পারবে। কীরকম দেবে না, এখানে যেহেতু কর্মাধিপতি লাভ স্থানে বা আয় স্থানে আছে, তাই কর্মের লাভ আপনাদেরকে দেবে। কিন্তু শনি হচ্ছে এই রাশির পক্ষে কিন্তু অশুভকারক গ্রহ, তাই যতটা শুভ ভাবা যাবে, মানে আপনাদের কর্মক্ষেত্রে মনে হবে এই পজিটিভ রেজাল্টটা এরমভাবে পাবো, ওটা এরমভাবে পাবো, সেই তাতে কিন্তু কিছুটা আঘাত আসবে। পাবেন, অবশ্যই পাবেন, কিন্তু ততটা পাবেন না যতটা আপনি এক্সপেক্ট করবেন বা খাতা কলম বা যত কিছু ভাববেন সেই জায়গাটা পূর্ণ ওরকমভাবে হবে না। জ্যোতিষমতে যেটা বলে সেটাই বলবো। এবারে তাহলে দশম জায়গাতে কি হচ্ছে গিয়ে বৃহস্পতির দৃষ্টি আছে, কর্মের জায়গাটা কিন্তু আপনার অনেকটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। এই পজিটিভ রেজাল্ট পাওয়ার ফলে কি হচ্ছে, যাদের সমস্যা ছিল বা সমস্যায় পড়ে আছেন তাদের ক্ষেত্রেও এই মার্চ মাসে অনেকেরই আপনার শুভ ফল হবে। কারোর পদোন্নতি হতে পারে, কারোর কর্মলাভ হতে পারে, এরকম জায়গাগুলো কিন্তু হবে, কারণ বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত সম। এবং এখানে কোনো আপনার যে গ্রহ যে খারাপ দৃষ্টি দিচ্ছে তা নয়, একমাত্র মঙ্গলের দৃষ্টি আছে অষ্টম, আপনার অষ্টম, সেটা কিন্তু ভাগ্যভাবে, এখানে কিন্তু কোনো দৃষ্টি নেই, তাই এখানে কিন্তু খুব ভালো থাকবে। এবারে চলে যাব হচ্ছে গিয়ে লাভ স্থান বা আয় স্থান, লিকুইড মানির স্থান, সেটা হচ্ছে গিয়ে আপনার একাদশ ঘর, যেটা কিনা কুম্ভ রাশি। সেখানে শনি নিজে বসে থাকবে। রবি আর শনি যে বসে থাকবে দীর্ঘ 13 তারিখ অবধি, এখানে দুজনে বাপ আর বেটা, ঠিক আছে, রবি পিতা, শনি হচ্ছে রবির পুত্র। এখানে কিন্তু একটা ব্যাপার হবে, এই রবি আর শনির এখানে যৌথ উপায়ে আপনাকে বেশ কিছু ফল আপনার জন্যে দেবে, কারণ হচ্ছে রবি পঞ্চমপতি, শনি হচ্ছে গিয়ে যদিও এদের রাজ্যকারক হবে না, কিন্তু তবু ফলটা একাদশের যে ফল, আয়স্থানের যে ফল, সেই ফলটা ততটা খারাপ দেবে না, ঠিক আছে। এবারে যেটা হচ্ছে গিয়ে আপনার দ্বাদশ ভাব থেকে জেলও বিচার করা হয়, মানে কারাগার, আপনার মোক্ষ লাভ, বিদেশ ভ্রমণ, ঠিক আছে, আপনার বেড কমফোর্টের জায়গা, ব্যয়, অর্থের ব্যয়, এইসব নানা রকম ব্যয়, এইসব জিনিসগুলোও দেয়। এখানে রাহু বসে আছে, শুক্র বসে আছে, বুধ বসে আছে, এরা কিন্তু আপনার মানে ম্যারেজ লাইফে বাধা সৃষ্টি করবে না, বোঝা গেল, কিন্তু অন্যান্য ক্ষেত্রে করবে, কারণ যে ভাবের কারক, শুক্র দ্বিতীয় ভাব, সপ্তম ভাবের কারক, দ্বাদশে বসে আছে, ভালো, বক্রি হয়ে গেলে তার ফলের প্রভাব কমে যাবে। এবারে রবি যখন ঢুকে যাবে, রবির কাছে যখনই এই গ্রহগুলো আসবে, কেউ 15 ডিগ্রি, কেউ 7 ডিগ্রি, কেউ 9 ডিগ্রি, কেউ 12 ডিগ্রি, এরকম যখনই চলে আসবে সেই গ্রহটা অস্তমিত হতে থাকবে। যত রবির কাছাকাছি, ডিগ্রির কাছাকাছি যাবে তত অস্তমিত হতে থাকবে। তখন তাদের ফলগুলো, যে শুভ ফলেরও কিন্তু হ্রাস ঘটবে, আবার যাদের খারাপ ফল দিচ্ছিল খুব, তাদের খারাপ ফলের কিছু হ্রাস ঘটবে। এটার 12টা রাশির ক্ষেত্রেই ঘটবে। আর আপনার ক্ষেত্রে কি ঘটবে? আপনার ক্ষেত্রে এই শৌখিনতার পেছনে ব্যয়, কর্তব্যের জন্যে ব্যয়, এর জন্যে আপনাকে নানাভাবে কী করতে, আপনার অর্থ খরচের ব্যাপারটা কিন্তু সবসময় একটা হেডেকের ব্যাপার দাঁড়িয়ে যাবে। এই হেডেক থেকে আপনি কিন্তু এই মানে আপনার এই মার্চ মাসে বেরোনোর কোনো জায়গা নেই, আগেও নেই। আপনার উপরে চাপ এই অব্যাহত রয়েছে, আরও বাড়বে, এবং মানসিক দিক থেকে আপনাকে স্টেবিলিটি নিয়ে আসতে হবে। যদি এই স্টেবিলিটি আপনি না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু খারাপ হবে। আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, যথোচিত মাথা ঠান্ডা রাখতে হবে, এবং কাগজ কলম করতে হবে, অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না তার একটা আপনার থেকে পূর্বে থেকে, কারণ হঠকারিতার বশে আপনি অনেক কিছু করতে পারেন। এবারে আপনাকে কি করবে, আপনি কিন্তু যথারীতি আস্তে আস্তে ধীরে সুস্থে সমস্ত ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে সেই অনুযায়ী কাজ করুন, আপনার লাভ হবে। কারণ অপচয়টা আপনার হবে না। যে যা বলল সেটা শুনবেন না, যেটা কর্তব্য করার দরকার এই মুহূর্তে
ঠিক আছে, একজনের বই দরকার, মোবাইল দরকার, তাহলে বইটা আগে দিতে হবে তাকে। মোবাইল থেকে পড়া হয় না, মোবাইল থেকে নষ্ট হয়, সময় নষ্টটা অনেক বেশি করে হয়। এই জায়গাটা করতে হবে। দ্বাদশের যে ব্যয়ের জায়গাটা, সেই হিসেবটা কিন্তু আপনাকে ঠিক মতন করে রাখতে হবে। এছাড়া যেটা করার দরকার আছে, আপনি হনুমান চালিসা রীতিমতন পড়বেন, প্রতিদিন হনুমান চালিসা পড়বেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, আপনি হনুমান মন্দিরে প্রতি মঙ্গলবার যাবেন, লাড্ডু নিয়ে যাবেন, নিয়ে মানে যেটা হচ্ছে কি মেটে সিঁদুর এগুলো নিয়ে যাবেন। আর কি করবেন, গিয়ে পুজো দেবেন। পুজো দিয়ে নিজে খাবেন না, সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিন। যতজন থাকবে পুজোর সময়তে সবাইকে ভেঙে দেবেন, অল্প হোক যাই হোক আপনি দেবেন, আপনি কিন্তু নিজে আহার করবেন না। করে দেখুন। আর কি করবেন, আর হচ্ছে গিয়ে আপনার জলাশয় অর্থাৎ নদী পুকুর যদি কাছে থাকে, তাহলে আপনি সেখানে প্রতিদিন বাতাসা মানে মঙ্গলবার থেকে শুরু করে টানা 43 দিন আপনি লাল বাতাসা করবেন, প্রবাহিত করবেন। সময় না থাকলে শুধু মঙ্গলবারই করবেন। এছাড়া কোনো বোঁদের লাড্ডু হোক, সাবুর লাড্ডু হোক, এরকম ধরনের লাড্ডু আপনি নিয়ে গিয়ে জলে দিন, জলাশয়ে দিন। দেখবেন আপনার প্রভাব অর্থাৎ মানে সুপ্রভাব আপনার মধ্যে ঘটবে। কেশরের তিলক ব্যবহার করবেন। কেশরের তিলক ইচ অ্যান্ড এভরিডে নাভিতে এবং কপালে তিলক করবেন। আর কি করবেন, গরুকে প্রথম রুটিটা খাওয়াবেন। প্রথম রুটিটা যদি গরুকে খাওয়ান এবং শেষের যে রুটিটা হবে সেটা কুকুরকে, তার অর্ধেক কাককে। যদি একটি রুটি মনে করুন, একটি রুটিও খাওয়াতে পারেন, তাহলে প্রথম রুটিটা বড় তৈরি করবেন, অর্ধেক গরুকে, আর বাকি অর্ধেকের অর্ধেক হচ্ছে কুকুরকে এবং কাককে। এটা করে দেখুন, দেখবেন রেজাল্ট অবশ্যই করে পাবেন। আর শ্রী গণেশের পুজো করুন, এগুলো করুন, দেখবেন আপনার ভালো হবে। আর একটা জিনিস করবেন, সেটা করতেই হবে, সেটা কী করবেন, একটি নারকেল নেবেন, যেগুলো আপনার যে নারকেলগুলো আপনার যে কোনো নারকেল নিতে পারেন, ঠিক আছে, শুকনো নারকেল নিতে পারেন। ওর মধ্যে আপনার একটু হোল করে ওর মধ্যে চিনি আর আটা বা চাল গুঁড়ো, তিল, এগুলো দিয়ে ওর মধ্যে ভরে দেবেন। ভরে দিয়ে আপনি কোনো অশ্বত্থ গাছের বা বটবৃক্ষের তলায় গিয়ে হালকা করে মাটি চাপা দিয়ে আসবেন। ঠিক যাদের খাবার তারা খেয়ে নেবে এবং সেটা আপনার জন্যে ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন।